প্রিয় দর্শক, আজ যে তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা শুধু ইরানের পরমাণু কর্মসূচি নয়, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, বিশ্ব শক্তিগুলোর আগামীর অবস্থান আর সম্ভাব্য এক নূতন সংঘাতের ছায়া সব কিছু ঝাঁকিয়ে দেবে। আপনি যদি ভাবেন যে আন্তর্জাতিক রাজনীতি আগের মতোই চলছে, তাহলে ভুল করছেন। ইতিহাসের মোড় ঘোরানোর মতো কিছু সিদ্ধান্ত আজ নেওয়া হচ্ছে এবং এর প্রভাব গোটা বিশ্বের উপর পড়বে। ইরান, আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন, এই 5 দেশের টানাপোড়েন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে একটুখানি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের গোলায় পরিণত করতে পারে। আর এই ঘটনাগুলোর ভিতরে যে লুকোনো বার্তা, যে গোপন কূটনীতি চলছে এবং যে বিস্ফোরক সিগন্যাল বেরিয়ে আসছে, সব আমি আজ আপনাদের সহজ ভাষায় একেবারে খোলাখুলিভাবে আলোচনা করে বোঝাতে চলেছি। এই ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে গেলে নিশ্চিতভাবে একটা বড় চিত্র আপনি মিস করবেন, কারণ পরমাণু কর্মসূচির আড়ালে এখন এমন কিছু চলছে যা বিশ্ব শক্তির রাতের ঘুম কেড়ে নিচ্ছে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও শেষে আপনি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পর্কে এমন একটা ধারণা পাবেন যা হয়তো এই মুহূর্তে খুব কমজনই সত্যিকারের উপলব্ধি করতে পারছে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দেখুন, ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে আবারও তুমুল আলোচনার ঝড় উঠেছে, আর ইরান আবারও খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা তাদের অবস্থান থেকে এক চুলও সরবে না। যা হওয়ার হবে, তারা তাদের সিদ্ধান্তেই অটল। এখন দেখুন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যাকে আমরা পরমাণু সংস্থা বলি, তারা একটি রেজুলেশন পাস করেছে। কিন্তু এই রেজুলেশনে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে ইরানের যেসব পরমাণু কেন্দ্র, যেমন নাতানজ, ফর্দো আর ইস্পাহান, এই সব জায়গায় আমেরিকা এবং ইসরায়েল যে হামলা চালিয়েছিল, সেই কেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য ইরানকে আন্তর্জাতিক সংস্থার কাছে দিতে হবে। এখানে পশ্চিমা দেশগুলোর দাবি যে এই 3টি পরমাণু স্থাপনায় ঠিক কতটা ক্ষতি হয়েছে, এখন সেখানে পরিস্থিতি কী, আর যে 450 কিলো এনরিচ ইউরেনিয়াম আছে তার অবস্থাই বা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সব কিছুর হাল হাকিকাত ইরানকে জানাতে হবে, এমনটা রেজুলেশন পাস হয়েছে। কিন্তু দর্শক, ইরান এই দাবিতে রাজি হতে একদমই অস্বীকার করেছে, এক কথায় না বলে দিয়েছে। দেখুন, আগে আমি আপনাদের পুরো খবরটা বুঝিয়ে বলি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইইএ একটা রেজুলেশন গ্রহণ করেছে, যেখানে তারা ইরানকে তাদের পরমাণু কর্মসূচি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এবং প্রবেশ অধিকার দিতে হবে বলে দাবি করেছে। মানে জাতিসংঘের যে রেজুলেশন আছে তার অধীনেই এই দাবি। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই ভোটাভুটিটা বৃহস্পতিবার হয়েছে, আর তার ঠিক পরেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফেল গ্রেসি আবারও খোলাখুলি দাবি তুলেছেন যে তেহরানকে অবশ্যই সেই সব গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিতে হবে, যেগুলোর উপর জুন মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। দর্শক, রাফেল গ্রেসি, যিনি আইএইএর প্রধান, তিনি স্পষ্টভাবে বলেন ইরানকে অবশ্যই সেই 3টি পরমাণু কেন্দ্রে আমাদের পরিদর্শকদের ঢোকার অনুমতি দিতে হবে যেখানে হামলা হয়েছিল। দেখুন, এই রেজুলেশন 19টি ভোটে পাশ হয়েছে। ওদের মধ্যে 19টি দেশের সমর্থনে এই রেজুলেশন পাশ হয়েছে। 19টি দেশ ভোট দিয়েছে, আর 12টি দেশ সরাসরি ভোটদানে অংশ নেয়নি, তারা আলাদা হয়ে ছিল। অন্যদিকে রাশিয়া এবং চীন এই রেজুলেশনের তীব্র বিরোধিতা করেছে, নাইজেরিয়াও বিরোধিতা করেছে। বিশেষ করে রাশিয়া ও চীন জোর দিয়ে বলেছে এই আইএইএ যে রেজুলেশন বার করেছে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। মানে এখন রাশিয়া আর চীন পুরোপুরি শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে ইরানের পাশে, ইরানের এই পরমাণু কর্মসূচি নিয়ে। দেখুন, আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম এবার আর বিষয়টা এত সহজ থাকবে না। এখন যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে রাশিয়া আর চীন আগের তুলনায় আরও শক্ত অবস্থানে দাঁড়াবে। আর এখন আইইএর এই যে রেজুলেশন, তার বিরুদ্ধে রাশিয়া এবং চীন দুজনেই ইরানের পাশে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছে। এখন দেখুন,
যখন আইইএ এই প্রস্তাব পাশ করলো, এর পরেই ইরানের তরফ থেকেও শক্ত প্রতিক্রিয়া এসেছে। ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি খুব স্পষ্ট ভাষায় বলেন, আমি আশঙ্কা করছি এই রেজুলেশনের নিজস্ব পরিণতি থাকবে। মানে এক প্রকার সতর্ক বা হুঁশিয়ারির সুরেই ইরান জানিয়ে দিয়েছে এই রেজুলিউশনের ফল ভুগতে হবে। এখন সেটা কী ধরনের পরিণতি হতে পারে, যখন তাকে এটা জিজ্ঞাসা করা হয় তিনি শুধু বলেন আমরা পরে জানাবো। মানে তারা স্পষ্টই বলছে যে সময় হলে জানাবে কি পদক্ষেপ তারা নেবে। অর্থাৎ কোনো অবস্থাতেই ইরান রাজি নয় যে এই 3টে পরমাণু কেন্দ্রে যেখানে হামলা হয়েছিল সেখানে আইএই এর পরিদর্শকরা গিয়ে দেখুক পরিস্থিতি কেমন, এনরিচ ইউরেনিয়াম ঠিক কোন অবস্থায় আছে, কতটা নিরাপদ আছে বা কী পরিমাণে আছে, এই সব তথ্য ইরান দিতে সম্পূর্ণ অস্বীকার করেছে। দেখুন, ইরান আগেই বলেছিল যখন এই হামলাগুলো হচ্ছিল তখন আইএই এর উচিত ছিল এর বিরোধিতা করা, কিন্তু আইএই কোনো আপত্তি তোলেনি সেই সময়। আর সেই ঘটনার পর থেকেই ইরান তাদের দেশে আইএইকে আর কোনো অনুমতি দিচ্ছে না। সুতরাং গোটা বিষয়টা আবার সেই ঘুরে ফিরে গিয়ে ঠেকেছে ইরানের পরমাণু কর্মসূচির ওপরেই। আমরা তো সম্প্রতি সময়ে দেখলাম যে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যখন আমেরিকায় গেলেন তখন খবর বের হতে শুরু করলো যে তার মাধ্যমে আমেরিকা চেষ্টা করছে ইরানকে কোনোভাবে রাজি করাতে এবং একটা চুক্তির পথে নিয়ে যেতে। এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন। আর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও বলেছেন আমরা চাই ইরান আর আমেরিকার মধ্যে একটা সমঝোতা হোক। সুতরাং মানেটা স্পষ্ট, কিন্তু পর্দার আড়ালে অনেক ধরনের চেষ্টা চলছে, কিন্তু ইরান তাদের অবস্থানে একেবারে অটল। তাদের কথায় যে শর্তগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয় সেগুলো আমরা কোনো অবস্থাতেই মানব না। এখন হোক সেটা ইউরেনিয়াম এনরিচমেন্টের ব্যাপার, হোক আইএই এর এই 3টি সেন্টারে প্রবেশ অধিকার দেওয়ার প্রশ্ন, ইরান তার অবস্থান বদলাতে এগুলোতে একদমই রাজি নয়। এবার দেখুন রাফেল গ্রেসি কি বলেছেন। তিনি বলেছেন আমরা ইরানে বেশ কিছু পরিদর্শন করেছি জায়গায়, কিন্তু সেই 3টে হামলার স্থানে যেতে পারেনি। তার কথায় ইরানে ইন্সপেকশন তারা করেছে ঠিকই, কিন্তু যেসব সাইটে আক্রমণ হয়েছিল সেখানে তারা ঢোকার সুযোগ পায়নি। তিনি আশা প্রকাশ করে বলেছেন ভবিষ্যতে হয়তো ইরান তাদের এই অনুমতি দেবে। আরও বলেছেন ইরানের এই অনুমতি দেওয়া উচিত, কারণ এটা তাদের কমিটমেন্টের অংশ। গ্রেসি এই ভাষাতেই দাবি তুলে বলেছেন ইরানের দায়িত্ব ছিল এইসব সাইটে পরিদর্শনের সুযোগ দেওয়া, কিন্তু ইরান আবার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনো অবস্থাতেই ওই 3টি স্থানে আইএইকে পরিদর্শন করতে দেবে না। এছাড়াও দর্শক, এখন আরও একটি বিষয় সামনে এসেছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ ফার্দো, ইস্পাহান আর নাতানজের নিচে এনরিচ ইউরেনিয়াম চাপা থাকতে পারে। ইরানও এই অভিযোগ অস্বীকার করেনি, বরং বলেছে হ্যাঁ নিচে থাকতে পারে। অবশ্য ইরানের দিক থেকে প্রশ্ন, তাদের কেনই বা নিজেদের পরিস্থিতি শত্রুপক্ষকে বলতে হবে? আর এই কারণেই আইএইএ জানতে চাইছে সেই এনরিচ ইউরেনিয়াম নিরাপদে আছে কিনা, কতটা নিরাপদ আছে, আর এটাকে ভিত্তি করেই এই নতুন রেজুলেশন পাশ করা হয়েছে। কিন্তু ইরানও জোর দিয়ে জানিয়ে দিয়েছে এই শর্তগুলোর সঙ্গে তারা কোনোভাবেই সমঝোতা করবে না। ফলে রেজাল্ট আবারও ঘুরে ফিরে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো আর ইরান সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েছে। এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের রাষ্ট্রদূত এই রেজা নাজাফি যে মন্তব্য করেছেন, আমি আশঙ্কা করছি এই রেজুলেশনের নিজস্ব পরিণতি থাকবে, তাহলে এই পরিণতি বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? দেখুন, এক্সপার্টরা ধারণা করছেন ইরান কি কোনো বড় পদক্ষেপ নিতে যাচ্ছে, কি ধরনের প্রতিক্রিয়া দেখা যেতে পারে, এই নিয়েই এখন নানা জল্পনা চলছে। সবাই আবার নতুন করে তাকিয়ে আছে ইরানের পরমাণু কর্মসূচির দিকে, আর ইরানও জানিয়ে দিচ্ছে তারা কোনো মূল্যেই পশ্চিমা শক্তির কাছে মাথা নত করবে না। তাই এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আবার কি ঘটনা যুদ্ধের দিকে গড়াতে পারে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, ঘটনাগুলো শুধু ঘটনাই নয়, এগুলো এক একটা বার্তা, এক একটা স্ট্র্যাটেজিক সিগন্যাল।
ইরান যখন বলে আমরা কোনো অবস্থাতেই মাথা নত করব না, তখন এই কথার ওজন শুধু কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ থাকে না। এতে বোঝা যায় মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণ কোন দিকে ঝুঁকছে আর কোন শক্তিগুলো নিজেদের অবস্থান নূতন করে সাজিয়ে নিচ্ছে। রাশিয়া ও চীনের এই যে প্রকাশ্য সমর্থন, এটা কিন্তু শুধু ওই রাজনৈতিক স্ট্যান্ড নয়, এশিয়া মহাদেশের শক্তির পুনর্গঠন বলতে পারেন। আবার পশ্চিমা দেশগুলোর এই যে চাপ, এটাও একই সময়ে তাদের দুর্বলতা আর উদ্বেগের প্রতিফলন। এখন মূল কথা হচ্ছে, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে এখন যে অবস্থান, তা সামান্য ভুল দিকে গড়ালেই বড় সংঘাতের রূপ নিতে একটুও সময় লাগবে না। যাই হোক, আজকের আলোচনার পর আশা করছি আপনারা পুরো ছবিটা পরিষ্কারভাবে ধরতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কিছুই সরল রেখায় চলে না। পরিস্থিতি বদলায়, মঞ্চও বদলায়। এখন শেষ করার আগে দর্শক, এই পুরো স্টোরিটি বোঝার পর, শোনার পর আপনাদের কি রায়? আপনারা কি বলতে চাইবেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।